শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা কমার্সের ফিন্যান্স ও ব্যাংকিং বইয়ের তৃতীয় অধ্যায় অর্থের সমমূল্য নিয়ে আলোচনা করব। সেখানে সুদের হার নির্ণয় করা, সেটা কি সরল সুদের হার নাকি চক্রবৃদ্ধি সুদের হার, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে একটা প্রশ্ন উপস্থাপন করা আছে, আমি এখানে লিখে রাখছি বোর্ডে, তোমরা দেখো। এ ব্যাংক বার্ষিক 10% হারে সুদ প্রদান করে এবং বি ব্যাংক 10% হারে চক্রবৃদ্ধিতে সুদ প্রদান করে। জনাব রাজু 7 বছরের জন্য 1 লক্ষ টাকা জমা রাখতে চায়। তো প্রথম প্রশ্ন, জনাব রাজু বি ব্যাংকে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে টাকা জমা রাখলে অর্থের পরিমাণ কত হবে? বি ব্যাংকে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে, তার মানে হচ্ছে জনাব রাজু বি ব্যাংকে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে টাকা জমা রাখলে অর্থ পরিমাণ কত হবে। এই কত হবে দিয়ে আমরা বুঝতে পারবো এটা ভবিষ্যৎ, অর্থাৎ ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করতে হবে। আমাদের এখানে মান দেওয়া আছে বর্তমান মূল্য যেটাকে আমরা পিবি বলি। এখানে আছে 1 লক্ষ টাকা, যেহেতু এখানে বলাই আছে যে 1 লক্ষ টাকা জমা রাখতে চাই, তার মানে বর্তমানে জমা রাখতে চাই। এই পিবি হচ্ছে 1 লক্ষ টাকা। এরপরে মেয়াদকাল আছে, মেয়াদকাল এটাকে আমরা ইংরেজিতে নাম্বার অফ ইয়ার্স হিসাবে সম্বোধন করব। এন সমান হচ্ছে 7 বছর। সুদের হার এটাকে আমরা আই বা রেট অফ ইন্টারেস্ট এটাকে বলা হয়। 10% বা 100 দিয়ে ভাগ করলে হবে 0.10। এরপরে বছরের চক্রবৃদ্ধি সংখ্যা হবে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা 4। 4টা কিভাবে আসছে? ত্রৈমাসিক ভিত্তিতে, অর্থাৎ এক বছরে যদি 3 বার সুদ দেওয়া হয় তাহলে বছরে হবে 3 দিয়ে 12কে ভাগ করলে হবে 4 বার। তাহলে আমাদেরকে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। আমরা জানি ভবিষ্যৎ মূল্য এফবি বলা হয়। পিবি ইন্টু 1 যোগ আই or n ইন্টু এন ইন্টু এম। এখানে আমরা মানটা ব্যবহার করব। পিবি হচ্ছে 1 লক্ষ টাকা, আর এখানে আই মান হচ্ছে 0.10, এম এর মান 4, এখানে হবে এম এর মান, এন এর মান হচ্ছে 7 বছর ইন্টু চক্রবৃদ্ধি সংখ্যা হচ্ছে 4। তাহলে 1 লক্ষ, আর এখানে 1 যোগ, আমরা যদি ভাগ করি 4 দিয়ে, 0.10, 4 দিয়ে ভাগ করি, প্রথমে দশমিক আসবে, 4 দুগুণে 8, 2, 0, 4, 4 5 20। তাহলে হচ্ছে, আচ্ছা শুদ্ধ হয়েছে কিনা আমরা দেখে নিই, ক্যালকুলেটর একটু যোগ করে দেখব। এখানে আছে 0.10 ভাগ 4 সমান 0.025।
এখানে একটা শূন্য আসবে, তাহলে 0.025 পাওয়ার 4 × 28। এখানে যোগ করলে হবে 1.025 পাওয়ার 28। এখানে আমাদেরকে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। তাহলে আছে 1.025 পাওয়ার 28 সমান, এখানে আসতেছে 1.0 করে আমরা 6 ঘর রাখবো, 9 9 6 4 9 5 9 5 1 2 3 4 5 6। এখানে গুণ করাটাই সহজ, আমরা আগে মূল সংখ্যাটা লিখে নিই। 1 9 9 6 4 9 5, আর এখানে দশমিক যেহেতু আছে একের পরে, আর এখানে শূন্য আছে 3 দিয়ে 5টা, তাহলে আমরা দশমিকটা এখান থেকে 5 বার পরে নিয়ে যাবো। 1 2 3 4 5, অর্থাৎ 9-এর পরে। 9-এর পরে নিলে আমাদের এখানে গুণফল হচ্ছে 1,99,649 টাকা 50 পয়সা। তার মানে হচ্ছে কি, ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে যদি সে 1 লক্ষ টাকা বর্তমানে রাখে, 7 বছর পরে 1,99,649 টাকা 50 পয়সা পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের কর উত্তর, এটা গেল। এখন আমরা খ করবো, কোন ব্যাংকে টাকা জমা রাখাটা তার জন্য যুক্তিযুক্ত হবে এবং কেন। তো এটা করতে হলে আমাদেরকে উদ্দীপকের আমাদের উভয় ব্যাংকের ভবিষ্যৎ মূল্যটা বের করতে হবে। এখানেও বর্তমান মূল্য 1 লক্ষ টাকা, ঠিক আছে, মেয়াদ পেলানো, ঠিক আছে। সুদের হার লিখতে হবে, আমরা এখানে লিখতে হবে অবশ্যই সরল সুদের হার, যেটা বার্ষিক 10% বলা আছে। আমরা খ শুরু করলাম, এখানে খ সরল সুদের হার সেম, আর এখানে চক্রবৃদ্ধির সংখ্যার এখানে প্রয়োজন নেই। তাহলে ভবিষ্যৎ মূল্য এখানে সূত্রটা চেঞ্জ হবে। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি ভবিষ্যৎ মূল্য এফবি সমান, সরল সুদের ক্ষেত্রে হবে সূত্র হবে পিবি যোগ পিবি ইন্টু আই ইন্টু এম, সরি এন হবে এন। তাহলে এখানে বর্তমান মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, যোগ এখানে পিবির মান হচ্ছে 1 লক্ষ ইন্টু 0.10 ইন্টু এন এর মান 7। এখানে দশমিকের পরে আরগুলো আমাদের প্রয়োজন নেই। 70,000 টাকা গুণ করলে হবে এখানে 70,000, যোগ করলে হবে 1,70,000 টাকা। সরল সুদের ক্ষেত্রে হচ্ছে ভবিষ্যৎ মূল্যে আসতেছে 1,70,000 টাকা। আর যদি আমরা বি ব্যাংকের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য যদি নির্ণয় করতে যাই, সেখানে চক্রবৃদ্ধিতে সুদ প্রদান করে বলা আছে, সেখানে সূত্রটা ভিন্ন হবে। আবার এই রেজাল্টটা প্রয়োজন হবে, এটা আমি এখানে 1,70,000 এই ব্যাংক। তাহলে চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য সূত্র হচ্ছে এফবি সমান পিবি ইন্টু 1 যোগ আই পাওয়ার এন। চক্রবৃদ্ধির ক্ষেত্রে সাধারণ সূত্রটা 1 লক্ষ ইন্টু 1 যোগ আই মানে 0.10, পাওয়ার আছে এন 7 বছর।
এখানে যোগ করলে হবে 1.10 পাওয়ার 7। এটা কত হয় আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে এটা বের করতে পারি সহজে। এখানে আছে 1.10 পাওয়ার 7 মানে হইতেছে 1.948717। 1 লক্ষ ইন্টু 1.948717 2 4 6 ঘর। এরপরও আছে আমাদের দশমিক ঘরের 6 ঘর রাখলে যথেষ্ট এখানে। আর এটা গুণ করাটা সহজ। শূন্য এখানে আছে কয়টা 1 2 3 4 5, তাহলে দশমিক বিন্দুটা 5 ঘর সরে যাবে 1 2 3 4 5 একের পর হয়ে যাবে। তো গুণ করলে হবে 1 9 4 8 7 1.70 1,94,871 টাকা 70 পয়সা। এটা হচ্ছে যে বি ব্যাংকের ক্ষেত্রে। বি ব্যাংকের ক্ষেত্রে আমরা ভবিষ্যৎ মূল্য পেয়েছি 1,94,871 টাকা 70 পয়সা। তাহলে এখানে প্রশ্ন করছে যে হতে যুক্তি হবে কোন ব্যাংকে রাখা এবং কেন। এই কেনর জন্য আমাদেরকে নিচে এটা যুক্তিটা দেখাইতে হবে। লেখো এখানে লক্ষণীয় যে বর্তমানে এক লক্ষ টাকা জমা রাখলে 7 বছর পর এই ব্যাংক থেকে পাওয়া যাবে। এই ব্যাংক থেকে পাওয়া যাবে ওখানে আমরা নোট রাখছিলাম 1,70,000 টাকা এবং বি ব্যাংক থেকে পাওয়া যাবে 1,94,871 টাকা 70 পয়সা। সুতরাং যে ব্যাংকে টাকা বেশি পাওয়া যাবে সেই ব্যাংকে টাকা জমা রাখা যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি। সুতরাং অতএব বি ব্যাংকে টাকা জমা রাখা যুক্তিযুক্ত হবে। বি ব্যাংকে টাকা জমা রাখা যুক্তিযুক্ত হবে। এভাবে আমাদেরকে দুইটা ব্যাংকেরই মূল্যটা বের করে সেখানে কোথায় রাখাটা টাকাটা সুবিধা হবে বা বেশি পাওয়া যাবে, লাভ পাওয়া যাবে কোথায় বেশি, সেই জিনিসটাকে নির্ণয় করতে হবে। নির্ণয় করার পরে আমরা ওই কেন উত্তরটা পরে এখানে ব্যাখ্যা করতে হবে। কারণ
এই ব্যাখ্যার জন্য সম্ভবত 1 মার্ক বরাদ্দ থাকে। বোর্ড কর্তৃপক্ষ এইভাবে নাম্বারিংয়ের আবার আলাদাভাবে ভাগ করে থাকে 4 মার্কে। তো পরবর্তী অধ্যায়ে আমরা আরও কীভাবে এগুলো বের করতে হয় আর প্র্যাকটিস করব। আশা করি তোমরা ভালো থেকো। আজ এই পর্যন্তই। খুদা হাফেজ।